নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার একটা হাড় হিম করা এপিসোডের সাথে নতুন গল্প নিয়ে হাজির হলাম আমি সুদর্শন। আজ আপনি শুনতে চলেছেন বাংলা অডিও স্টোরি জগতের স্বনামধন্য লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জি বিরচিত গ্রাম বাংলার ভয়ের গল্প জমিদার বাড়ির পাতাল কুয়ো। তবে প্রত্যেকবারের মতো জানিয়ে রাখি, আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। এবং আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ণ। শুরু হচ্ছে মৈত্রেয়ী চ্যাটার্জি বিরচিত গ্রাম বাংলার ভয়ের গল্প জমিদার বাড়ির পাতাল কুয়ো। গ্রামের নাম হরিনারায়ণপুর। একদিন মধ্যরাতে জমিদার অনিরুদ্ধ রায়ের মহল থেকে চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটির শব্দ ভেসে আসে। গ্রামবাসীদের ঘুম ভেঙে যায়। প্রথমে ডাকাত পড়েছে ভেবে তারা নীরবে থাকলেও জমিদার বাড়ির বিশাল লোহার ফটকের সামনে যখন জুড়ি গাড়ি এসে দাঁড়ালো, তখন সবাই বিপদ আঁচ করে ছুটে গেল খাস ভৃত্য রামচরণের সাথে পাশের গায়ের নির্মল ডাক্তারকে নেমে আসতে দেখে। জমিদার অনিরুদ্ধর শরীরটা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। সবাই ভাবল জমিদারের বুঝি কিছু হয়েছে, তাই তারা জমিদার বাড়ির প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলো। ফটকের কাছে আছে দুজন পেয়াদা। তাদের মুখে ভয় আর উৎকণ্ঠার ছাপ দেখে পাড়ার মাতব্বর নিবারণ চক্রবর্তী জিজ্ঞেস করলেন, কার কি হলো রে বাপ? জমিদার বাবু ঠিকঠাক আছেন তো? পেয়াদাদের একজন ভয়ার্ত কণ্ঠে বলল, জমিদার বাবু ঠিকঠাক আছেন বটে, তবে বদ্দাবাবু আর নেই গো নিবারণ দাদা, কে যেন তারে মেরে দিয়ে গেছে। নিবারণ চক্রবর্তী পেয়াদা রতনের কথা শুনে সবাইকে নিচে অপেক্ষা করতে বলে কয়েকজনকে সাথে নিয়ে তড়ি ঘড়ি অন্দরমহলের দোতলায় উঠলেন। সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় ঘরটির সামনে যেতেই একটা বীভৎস ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠল সকলে। জমিদার বাবুর জ্যেষ্ঠ পুত্র অভিরাজের গলা নলি কেটে কেউ তাকে নৃশংসভাবে হত্যা করেছে। হাত পিছে মোড়া করে বাঁধা, বিছানায় এলিয়ে পড়ে আছে রক্তাক্ত দেহটা। ছোট বাবু অর্থাৎ জমিদারের ছোট ছেলে জয়রাজ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিল। প্রথমে কারো নজরে না এলেও পরে সকলে লক্ষ্য করে দেখল দুই পায়ের আঙুলের মাথায় সারি সারি তীক্ষ্ণ সূঁচ বেঁধানো। আততায়ী অভিরাজকে হত্যা করার আগে সূঁচ ফুটিয়ে যন্ত্রণা দিয়ে তিলে তিলে মেরেছে। রক্তধারা গড়িয়ে গেছে সিঁড়ির মুখ পর্যন্ত। যে কোনো সুস্থ মানুষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়বে ওই মর্মান্তিক দৃশ্য দেখে। পুলিশ এসে রক্তের ধারা টপকে ঘরে ঢুকল। ওদিকে জমিদার অনিরুদ্ধ হিতাহিত জ্ঞান হারিয়ে অভিরাজের দেহ আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন। কে আসছে যাচ্ছে তার কোনো হুঁশ ছিল না। একে স্ত্রী বিয়োগ হয়েছে মাত্র কিছুকাল আগে, সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। তাকে থামানোই এক প্রকার মুশকিল হয়ে পড়েছে। পুলিশের সন্দেহ প্রথম থেকেই চাকর বাকরদের ওপর ছিল। তার মধ্যে জমিদার বাড়ির বাকি সদস্যরা অনিরুদ্ধকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে সরিয়ে নিতে চাইলে জাঁদরেল ইন্সপেক্টর তাদের বাধা দিয়ে বললেন, জমিদার অনিরুদ্ধ রায় নিজের ছেলেকে হত্যা করে এখন প্রমাণ লোপাটের জন্য ছেলেকে জড়িয়ে ধরে খাচ্ছেন। ওকে তো আমাদের সঙ্গে থানায় যেতে হবে। অভিরাজের পাশেই ঘরেই যেহেতু উনি থাকতেন এবং দুটি ঘরের মধ্যে একটি দরজা আছে, সম্ভবত সেই দরজা আগে থেকেই তিনি খুলে রেখেছিলেন। সময় সুযোগ বুঝে হত্যা করে আবার সেই দরজা বন্ধ করে রেখে গিয়েছেন। জয়রাজ ক্ষিপ্ত হয়ে বললেন, পুলিশদের কাজই হলো যা নয় তাই নিয়ে সন্দেহ করা। আমার বৃদ্ধ বাবা হঠাৎই 70 বছর বয়সে হত্যা করবে?
তা আবার নিজের প্রিয় সন্তানকে। হাসালেন আপনারা। এই কারণেই প্রবীণ ব্যক্তিরা আমাকে প্রথমেই থানায় খবর দিতে নিষেধ করেছিলেন। তবু সেটা আইন বিরুদ্ধ কাজ হবে দেখে আমি আপনাদের ডেকে এনেছি। এখন আপনারা আমার বৃদ্ধ বাবাকে হত্যাকারী সাজিয়ে দিলেন বিনা প্রমাণে। হয় মৃত্যুর সঠিক কারণ এবং আসল হত্যাকারীকে খুঁজে বের করুন, নয়তো আমি অন্য ব্যবস্থা করছি। পুলিশের উঁচু মহলে আমার জানাশোনা লোকের কোনো অভাব নেই, আশা করি তা আপনারা ভালো করেই জানেন। জয়রাজের শাসানিতে কিছুটা কাজ হলো বটে। ওপর মহলে খবর গেলে তারা বিপাকে পড়বে নির্ঘাত। তাই পুলিশ সক্রিয় হয়ে উঠল। চাকর বাকর সহ সকলকে জেরা করার পর তারা গোটা জমিদার বাড়িতে চুল চেরা তল্লাশি চালালো, কিন্তু কোনো জোরদার প্রমাণ খুঁজে পেল না। বদলে অন্দরমহলের গোলক ধাঁধায় উপর নিচে চক্কর খেতে লাগল। গোটা বাড়িটা যেন রহস্যময় কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। পুলিশের জেরায় সবাই স্বাভাবিকভাবেই তটস্থ। আড়ষ্ট হয়ে থাকলেও সকলে প্রাণপণে কিছু যে গোপন করার চেষ্টা করছে তারা ভালোভাবেই টের পেল। পুলিশ তখনকার মতো তদন্ত করে অভিরাজের দেহ নিয়ে চলে গেলেও তাদের মন থেকে সন্দেহ দূর হল না। ইন্সপেক্টর সোমনাথ মাহাতো এসে সবকিছু দেখে শুনে চোখ সরু করে বললেন, এই রহস্যের সমাধান এবং হত্যার কিনারা করতে একজন ভারপ্রাপ্ত তদন্তকারী অফিসারকে বহাল করার প্রয়োজনীয়তা আছে। এ কোনো সাধারণ হত্যার মামলা নয়, সুপরিকল্পিতভাবে রীতিমতো ছক কষে হত্যা করা হয়েছে বলেই তাদের ধারণা। এবং এই কাজ কেবলমাত্র যে বাড়ির কোনো সদস্যের দ্বারাই সম্ভব তা বেশ বোঝাই যায়। স্থানীয় থানার তরফ থেকে হেডকোয়ার্টারে একটা আর্জি জানানোর জন্য প্রস্তাব রাখা হলো, কিন্তু পুলিশ ওই হত্যাকাণ্ডকে খুন বলে প্রতিপন্ন করার চেষ্টা করলেও নিবারণ চক্রবর্তীর মতো বেশ কিছু গ্রামবাসীময় জমিদার বাড়ির কর্মচারী এবং চাকর বাকরদের অধিকাংশই এই হত্যার পিছনে অশরীরীর হাত আছে বলে মনে করে। তাদের ধারণা এই কাজ কোনো মানুষ করতে পারে না। কিন্তু ইন্সপেক্টর সোমনাথ সেই গুজবে কান দিলেন না। গ্রামবাসীদের অন্ধবিশ্বাস বলে হেসে উড়িয়ে দিলেন। তার সাথে জয়রাজের জানাশোনা ছিল। তার অনুরোধে ইন্সপেক্টর বিষয়টা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিলেন এবং থানায় ফিরে এসে সোজা হেডকোয়ার্টারে যোগাযোগ করলেন। ঠিক হলো দুঁদে গোয়েন্দা বিক্রমজিৎ চৌধুরীকে শীঘ্রই হরিনারায়ণপুরে পাঠানো হবে। জয়রাজ খবর পেয়ে খানিক নিশ্চিন্ত বোধ করলেন। বৃদ্ধ বাবাকে সামলাতে এমনিতেই তিনি হিমশিম খাচ্ছিলেন। ইন্সপেক্টর তার চিন্তা অনেকখানি দূর করে দিলেন। তবে জয়রাজের মনে কতগুলো প্রশ্ন দানা বেঁধেছিল দাদা অভিরাজকে নিয়ে। অভিরাজের চালচলন ঠিক সুবিধের ছিল না মোটেও। শহরে গিয়ে মদ, জুয়া, রেসের মাঠে টাকা উড়িয়ে আসা, এসব ছিল তার নিত্যদিনের কাজ। অনিরুদ্ধ সব জানতেন, কিন্তু স্নেহ তাকে অন্ধ করে রেখেছিল। তিনি শেষ দিকে একটু কঠোর হয়েছিলেন, শক্ত হাতে হাল ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। অভিরাজের কোনো ব্যক্তিগত শত্রু হয়তো এই কাজ করে থাকতে পারে বলে জয়রাজের মনে সন্দেহ হল। তিনিও ভিতরে ভিতরে খোঁজ খবর নিতে শুরু করলেন। ঘটনার দুদিন পর বিক্রমাজিৎ হরিনারায়ণপুরের জমিদার বাড়িতে এসে হাজির হলেন। নিজের পরিচয় দিয়ে পেয়াদাকে বললেন, জমিদার বাবুকে খবর দাও, বলো কলকাতা থেকে বিক্রমাজিৎ চৌধুরী এসেছে। পেয়াদা রতন বিক্রমাজিৎকে নিচের বৈঠকখানা ঘরে বসিয়ে খবর দিতে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই দোতলার অন্দরমহল থেকে ডাক এলো। বিক্রমাজিৎ রতনের সাথে উপরে উঠে গেলেন। দোতলায় একটি সুসজ্জিত ঘরে বসে কথা হচ্ছিল জয়রাজের সাথে। জমিদার অনিরুদ্ধ লাঠি ঠুকতে ঠুকতে বাড়ির সবচেয়ে পুরনো ভৃত্য রামচরণের সাথে এসে সেই ঘরে প্রবেশ করলেন। বিক্রমাজিৎ আসন ছেড়ে উঠে নমস্কার জানিয়ে পরিচয় দিয়ে বললেন, আসুন জমিদার বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। জমিদার অনিরুদ্ধ বিক্রমাজিতের হাত দুটো ধরে ধরা গলায় বললেন, পারবেন পারবেন আমার ছেলের হত্যাকারীকে খুঁজে বের করে আমার হাতে তুলে দিতে? আমি নিজে হাতে তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করব। শুলে চড়াবো আমি ওকে। বলুন
বলুন, পারবেন খোঁজা দিতে? আপনি চিন্তা করবেন না জমিদারবাবু, আমি যথাসাধ্য চেষ্টা করব, এবং আপনাকেও আমার সাথে সহযোগিতা করতে হবে। কোনো কথা গোপন করলে চলবে না। আমার কতগুলো প্রশ্ন আছে, আমি এক এক করে বলছি, আপনি এবং জয়রাজবাবু ভেবেচিন্তে উত্তর দেবেন। সবার আগে জানার দরকার, অভিরাজবাবু মানুষ হিসেবে কেমন ছিলেন। মানে বলতে চাইছি, ওনার স্বভাব চরিত্র সম্পর্কে একটু আলোকপাত করলে ভালো হয়। তাছাড়া আপনার এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যের সাথে অভিরাজবাবুর সম্পর্ক কেমন ছিল? ওনার সঙ্গী সাথীদের কারোর সাথে আপনার যোগাযোগ বা পরিচয় আছে? পরিবারের সদস্য বলতে এই মুহূর্তে বিশেষ কেউ নেই, শুধু আমি আর আমার কনিষ্ঠ পুত্র জয়রাজ ছাড়া। স্ত্রী মাস দুয়েক আগে ক্ষয় রোগে গত হয়েছেন। তারপর থেকে আমি আমার 2 ছেলের সাথে দিন যাপন করছিলাম, কিন্তু হঠাৎই কি সাংঘাতিক ঘটনা ঘটে গেল। ছেলেটার যে এমন পরিণতি হবে ভাবতেও পারিনি। জ্ঞান তো ও কারোর কোনো ক্ষতি করেছে বলে আমার জানা নেই। আর স্বভাব চরিত্রের কথা নতুন করে কি বলবো বলুন? এই বয়সের ছেলেরা যেমন হয় তেমনই ছিল। তবে গ্রামে এখন আর ওর কোনো সঙ্গী সাথী নেই বললেই চলে। যে 2 জন ছিল তাদের একজনের নাম সজল, সেই চাকরি সূত্রে বর্তমানে দেশের বাইরে আছে। আরেকজন গ্রামেরই ছেলে, নাম বিশ্বনাথ, সবাই বিষে নামে ডাকে। তবে সে বহুদিন যাবৎ কাশ রোগে ভুগছে, প্রায় না থাকার মতন। পাশেই বাড়ি। সজল আর বিশু ছাড়া গ্রামের অন্যান্য ছেলেপিলের সাথে অভি দূরত্ব বজায় রেখে চলত। তাই এখানে আর কোনো সঙ্গী সাথী নেই। আসলে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হবার পর অভি শহরের কলেজে ভর্তি হয়েছিল এবং ওর মামার বাড়িতে থেকেই পড়াশোনা করেছে। ফলে বেশিরভাগ বন্ধু বান্ধব শহরেই থাকে। তাদের মধ্যে একজন অজিতেশ ছাড়া আর কাউকে চিনি না। অজিত অভির সাথে কয়েকবার আমাদের বাড়িতে এসেছে। ও আইসি। অজিতেশের সাথে কি একবার টেলিফোনে কথা বলা যায়? তেমন প্রয়োজন হলে কলকাতায় যেতে হতে পারে। অভিরাজবাবুর অন্যান্য বন্ধু বান্ধবের সাথেও কথা বলা প্রয়োজন। আপনি অজিতেশের টেলিফোন নাম্বারটা দিন। আমি দিচ্ছি বিক্রমবাবু, বাবা অজিতদার নাম্বার জানেন না। বেশ, দিন। আপনার কাছে অজিতেশবাবুর ঠিকানা আছে কি? তাহলে আরও ভালো হয়। আমি আমার সহকারীকে ওখানে পাঠিয়ে দেব। ওনার কাছ থেকে বাকিদের ঠিকানা নিয়ে একেবারে ওদের সাথেও কথা বলে আসতে পারবে তাহলে। ও বাই দ্য ওয়ে, অভিরাজবাবুর ঘরটি আমার দেখার দরকার। আসুন আসুন, আমার সাথে আসুন। জয়রাজ বিক্রমজিৎকে অভিরাজের ঘরের সামনে নিয়ে গিয়ে দাঁড়ালেন। বিক্রমজিৎ চৌকাঠের বাইরে দাঁড়িয়ে গোটা ঘরটা ভালো করে চোখ বুলিয়ে দেখলেন। ঘরটা সুসজ্জিত হলেও বিছানায় মেঝেতে ধুলো ময়লা জমে আছে। রক্তের দাগ যেমনকার তেমন শুকিয়ে লেপ্টে আছে। ময়না তদন্তের রিপোর্ট না আসা অবধি সাফ সাফাই না করার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর মাহাতো। বিক্রমজিৎ ঘরে প্রবেশ করে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। জয়রাজ বাইরের দেরাজ খুলে একটা নোটবুক বের করে বিক্রমজিতের হাতে দিয়ে বললেন, প্রথম পাতার 5 নম্বরে অজিতদার নাম ঠিকানা লেখা আছে, নোট করে নিন। ধন্যবাদ। আপনাদের আত্মীয় স্বজনদের কাউকে দেখতে পেলাম না তো। কাউকে খবর দেননি নাকি? গতকালই খবর দেওয়া হয়েছে, সবাই দূরে থাকেন, আসতে সময় লাগবে। আচ্ছা, ওদের সাথে অভিরাজবাবুর সম্পর্ক কেমন ছিল? আপনি তো ছোট, ওনার ভাই। জানেন কি বন্ধু বান্ধব বা আত্মীয়দের কারোর সাথে কোনো বচসা হয়েছে কি নাই গত কদিনের মধ্যে? আপনার সাথে আশা করি সুসম্পর্ক ছিল। দেখুন বিক্রমজিৎ বাবু, দাদার সাথে আমার খুব একটা ঘনিষ্ঠতা ছিল না। আমি ওকে এড়িয়ে চলতাম, তাই কারোর সাথে ঝগড়া বিবাদ হয়েছে কিনা তা জানা নেই। তবে আত্মীয়দের কারোর সাথে কিছু হয়নি, তাই আমি হলপ করে বলতে পারি। কারো তেমন কিছু ঘটলে টের পেতাম, বাবার কাছে খবর চলে আসতো। বিক্রমজিৎ আর কথা না বাড়িয়ে অজিতেশের ঠিকানা, ফোন নম্বর এসব নিয়ে উঠে পড়লেন। কিন্তু বেরিয়ে যাবার মুহূর্তে অনিরুদ্ধ রায় তাকে দাঁড়াতে বলে রামচরণের কাঁধে হাত রেখে লাঠি নিয়ে দরজার কাছে এগিয়ে গেলেন। তারপর অবিশ্বাসের গলায় বললেন, একটা কথা মনে পড়ে গেল ভাই।
তাই দাঁড়াতে বললাম। অভিরাজের হত্যার কিছুদিন আগে হঠাৎ করেই সে অস্বাভাবিক আচরণ শুরু করেছিল। সবসময় একটা তটস্থ ভাব, ঘরের কোণে ভীত সন্ত্রস্ত জড়সড় হয়ে বসে থাকত। আমাদের দেখলেই নিজের ঘাড়ে গলায় হাত দিয়ে প্রচণ্ড ভয়ে চিৎকার করে বলতো, এই দেখো, এই দেখো, আমার ঘাড়ে কে যেন হাত দিচ্ছে, এক্ষুনি ঘাড় মোটকে মেরে ফেলবে, দম বন্ধ হয়ে আসছে আমার, বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। আমি অভিরূপের কথা বিশ্বাস করিনি। ভেবেছিলাম নাটকের সংলাপ বলছে। ও শখে নাটক করত, মাঝে মাঝে আপন মনে পাঠ মুখস্থ করত। তাই ভাবলাম নাটকের মহড়া দিচ্ছে হয়তো। কিন্তু কোথায় কি, সমস্যা আরো বাড়তে লাগলো। দিনকে দিন শুকিয়ে যাচ্ছিল ছেলেটা। শহর থেকে একজন নামকরা মনোরোগ বিশেষজ্ঞকে ডেকে নিয়ে আসা হলো, কিন্তু উনি বললেন তেমন চিন্তার কিছু নেই। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। একটানা অতিরিক্ত কাজের চাপে অনেক সময় মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে এমন ঘটতে পারে। ওনাকে নাকি কয়েকদিন বিশ্রামে থাকতে হবে, নিয়ম করে ওষুধপালা খেতে হবে। বিশ্রাম নিলেই নাকি সুস্থ হয়ে যাবেন। জানেন তো, ওষুধপত্র খেয়ে বিশ্রাম নিয়ে ছেলেটা সুস্থ হয়ে গেল কিছুদিনের মধ্যে। কিন্তু কিন্তু তারপর হঠাৎ এই হত্যাকাণ্ড ঘটে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না যে কেন অভিরাজ ভয় পেত। ভয়টা কি সত্যি কোনো মানসিক রোগ ছিল? এমন কোনো গুরু কাজের দায়িত্ব তো ওর ওপর আরোপ করা হয়নি কখনো। ও বেশিরভাগ সময় শহরে হই হুল্লোড় করে দিন কাটাতো। জমিদারের সব কাজকর্ম বরাবর জয়রাজ আর আমি দেখাশোনা করি। অনিরুদ্ধ বাবুর গলা কান্নায় বুঝে এলো। চোখ মুছে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। বিক্রমজিৎ জয়রাজকে আড়ালে ডেকে বললেন, কেসটা ক্রমশ জটিল হয়ে উঠছে জয়রাজবাবু। আমি আপাতত কলকাতায় ফিরে যাচ্ছি। আগামীকাল আপনাদের বাড়িতে পাকাপাকিভাবে এসে উঠব। কেসটা আমি নিচ্ছি, তবে যাবার সময় একবার গ্রামটা ঘুরে যাব, বরং দেখি গ্রামবাসীরা কিছু আলোকপাত করতে পারে কিনা। এই বলে বিক্রমজিৎ বেরিয়ে গেলেন। ওদিকে কলকাতায় পৌঁছানো মাত্র গোপন সূত্রে খবর পেলেন অভিরাজের ঘরে পাওয়া রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গেছে যে ওখানে অভিরাজের রক্ত ছাড়াও ঘরের মেঝেতে, বিছানায়, এমনকি অভিরাজের শরীর থেকে নির্গত রক্তের সাথে আরও একজনের রক্তের ছাপ আছে। অর্থাৎ হত্যাকারীর সাথে সংঘর্ষের ফলে সেও রক্তাক্ত এবং আঘাতপ্রাপ্ত হয়। অথচ সেই রক্তের চিহ্ন জমিদার বাড়ির অন্য কোথাও পড়ে থাকতে দেখা যায়নি। যে পরিমাণ রক্তের নমুনা মিলেছে তাতে হত্যা করে ঘর থেকে বেরোনোর সময় দরজার গায়ে, চৌকাঠে বা পাশে থাকা আসবাবপত্রে রক্তের ছোপ লেগে থাকার কথা। কারণ হত্যা করার পর আততায়ী কোনো প্রমাণ লোপাটের চেষ্টাই করেনি, বরং জমিদার অনিরুদ্ধ ছেলের দেহ আঁকড়ে কাঁদার সময় নিজের অজান্তে অন্য কোনো প্রমাণ মুছে দিয়ে থাকতেও পারেন। বিক্রমজিৎ আরও কিছু খবর সংগ্রহ করে পরদিন ভোর ভোর বেরিয়ে পড়লেন হরিনারায়ণপুরের উদ্দেশ্যে। তিনি আগেই টের পেয়েছিলেন জমিদার বাড়ির সদস্যরা সব কথা ঠিকঠাক বলছেন না। চাকর বাকর, কর্মচারীরাও কিছু একটা গোপন করছে। তাই তার মনে হলো গ্রামবাসীদের সাথে কথা বললে অনেক কিছু জানা যেতে পারে। গতকাল সময় হয়ে ওঠেনি, এখন কে কি বলে দেখা যাক। বিশ্বনাথ বাবুকেও দেখে আসা দরকার, উনি কিছু জানলেও জানতে পারেন। তাই গ্রামে প্রবেশ করার প্রথমেই পথ চলতি কিছু মানুষের সাথে আলাপ পরিচয় করে নিলেন। প্রতিবেশীদের কয়েকজনকে নিজের পরিচয় দিতে অনেকে এসে অনেক কথা জানিয়ে গেল।
কিন্তু সকলের মুখে একটাই কথা ঘুরছে, অভিরাজ বাবুকে নাকি কোনো মানুষে হত্যা করেনি, ওনার উপর প্রেতাত্মা ভর করেছিল, অশরীরীর হাতে প্রাণ দিতে হয়েছে। বিক্রমজিৎ গ্রাম্য গুজবে কান্না দিয়ে বিশ্বনাথ বাবুর বাড়ির কাছে গিয়ে হাজির হলেন। কিন্তু বিশ্বনাথ বাবু একেবারেই কথা বলতে পারেন না, কাশতে কাশতে অনবরত রক্ত পড়ছিল। তার মা কান্নাকাটি করছিলেন দেখে মনটা খারাপ হয়ে গেল। বিশ্বনাথকে তাই আর বিরক্ত করলেন না, সুস্থতা কামনা করে ওখান থেকে বেরিয়ে পাশের কুটিরে গেলেন। পাশের বাড়ির লোকটি অবস্থাপন্ন কৃষক, তার ছেলে বিশ্বনাথের শৈশবের বন্ধু। তিনি একটা চমকপ্রদ খবর দিলেন, বললেন, অবির স্বভাব চরিত্রে ঠেক ছিল না গো, কত মেয়ের সাথে মেলামেশা করেছে তার কোনো হিসেব নেই কো গোয়েন্দা বাবু। ওইসব মেয়েরা মোটে ভালো নয় কো, বিষে আমার ছেলের ছোটবেলার বন্ধু, তাই ওকে সব কিছু বলে। অবিরাজের অনেক কীর্তিকলাপের কথা বলেছে, তাছাড়া আশেপাশের গ্রাম থেকেও নাকি অনেক মেয়েকে শহরে ফুসলে নিয়ে গেছে। খারাপ পাড়ায় যাওয়া আসা এসব ছিল। এ তো গেল চরিত্রের কথা। এছাড়াও রেশের মাঠে যায় শুনেছি, নেশা করে, তাস পাশা খেলে, কিন্তু অনেকেই বলছে নাকি কোনো প্রেতাত্মার কাজ। আমি অবশ্যই তা বিশ্বাস করি না। ওর কোনো শত্রুর এসে মেরে দিয়ে গেছে। জোয়ার নেশা সর্বনাশা গো, হয়তো কোনো জোয়ারির সাথে টাকার বখরা নিয়ে ঝামেলা হয়েছে, তাই সে হত্যা করেছে। বিক্রমজিৎ চমকে উঠলেও নিজের মনে হাসল। আমিও ঠিক এটাই সন্দেহ করেছিলাম। যার চরিত্র এত খারাপ তার উপর অনেকের রাগ থাকতেই পারে। এই ভদ্রলোক কৃষক হলেও যুক্তিবাদী, কিন্তু অন্যান্য গ্রামবাসীরা যত ভুলভাল আজগুবি ধারণা মনে পুষে রেখে রটনা রটাচ্ছে। তাদের ধারণা নাকি ভূত এসে অভিরাজের ঘাড় মোটকে গলা থেকে রক্ত চুষে খেয়ে গেছে। যত সব গ্রাম্য কুসংস্কার। যাই হোক, গ্রামবাসীদের সাথে কথাবার্তা বলে বিক্রমজিৎ জমিদার বাড়ির দিকে পা বাড়ালেন। কৃষক পরিবারটির কাছ থেকে যা কিছু খবর পেলেন তা কাউকে জানালেন না। জমিদার বাড়ির একতলার একটি ঘরে তার থাকার ব্যবস্থা হল। বিক্রমজিৎ যথেষ্ট সাহসী, কখনো কোনো অন্ধবিশ্বাসের পিছনে ধাওয়া করেননি। অকাট্য প্রমাণ কিংবা বাস্তব যুক্তিকেই তিনি প্রাধান্য দেন এবং প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন। কিন্তু ওই একতলার ঘরে পা দিতেই তার গাটা কেমন যেন ছমছম করে উঠল। ঘরের মধ্যে কারোর একটা অদৃশ্য অস্তিত্ব অনুভব করলেন। ফিসফিসে কথা বলা, হাসি, আস্ফালন, কান্না, সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি গ্রাস করল বিক্রমকে। মনের ভুল ভেবে উড়িয়ে দেবার চেষ্টা করলেন, কিন্তু তাতে সমস্যা কিছুই কমল না, বরং ঘরের পরিবেশটা আরো রহস্যময় হয়ে উঠল। সবসময় কানের কাছে অদ্ভুতুরের শব্দ ভেসে আসছে। ঘরের ভিতরটাও আশ্চর্য রকমের ঠান্ডা, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, যা শরীরে কাঁপুনি ধরিয়ে দেয়। কিছুক্ষণ বিশ্রাম করে জয়রাজকে সাথে নিয়ে জমিদার বাড়ি প্রদক্ষিণ করলেন বিক্রমজিৎ। গোটা বাড়িটা একটা গোলক ধাঁধার মতো। দেখলেই মনে হবে প্রতিটা মহলে কোনো না কোনো রহস্য যেন ওঁত পেতে বসে আছে। কান্না, হাসি, আর্তনাদ, আস্ফালন, গোটা বাড়িময় ঘুরে ঘুরে ফিরছে। বিক্রমজিৎ পুরো বিষয়টাকে ভ্রম বা বিভ্রান্তি ভেবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে গোটা বাড়িতে আরও একবার অনুসন্ধান চালিয়েও সন্দেহজনক কিছু খুঁজে পেলেন না। এদিকে জয়রাজ বা জমিদার অনিরুদ্ধ
এদের কাউকে সন্দেহের তালিকায় রেখে লাভ নেই, তা তিনি প্রথম দিনই বুঝে গেছিলেন। ওরা নিজেদের সম্মানের কথা ভেবে অভিরাজের জীবনের অনেক গোপন কাহিনী জেনেও না জানার ভান করেছেন। এইটুকুই যা অন্যায় করেছেন। বাকি চাকর-বাকর এবং কর্মচারীরাও নিতান্তই সাদাসিধে। তাদের পক্ষে এমন একটা নৃশংস হত্যা করা কিংবা কাউকে দিয়ে ঘটানো কোনোটাই সম্ভব নয়। তাহলে বাকি রইল শহরের বন্ধু-বান্ধব এবং সেই মেয়েরা, যাদের সাথে মেলামেশা করেছে কিংবা যাদের ফুঁসলিয়ে নিয়ে গেছে। পয়েন্টগুলো নোট করে রাখলেন বিক্রমজিৎ। রাতে খাওয়া দাওয়ার পর পায়চারি করা বিক্রমজিতের বরাবরের অভ্যাস। সেই মতো রাত 10টা নাগাদ তিনি জমিদার বাড়ির বিশাল উঠোন চত্বরে হাঁটছিলেন। এমন সময় হঠাৎ একতলায় নিজের ঘরের দিকে চোখ পড়ে গেল। গ্রাম্য সৌন্দর্য উপভোগ করতে তিনি ঘরের আলো নিভিয়ে রেখেছিলেন। অন্ধকার তাকে টানে। দরজার সোজাসুজি আয়নার দিকে চোখ পড়তেই তিনি হঠাৎ আঁতকে উঠলেন। আয়নায় কারোর প্রতিবিম্ব পড়েছে। দুটো গোল গোল চোখ ভাঁটার মতো জ্বলছে। ব্যাপারটা দেখেই সঙ্গে সঙ্গে ঘরে ছুটে গেলেন। দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। পরপর সুইচ দিয়েও ঘরের একটাও লাইট জ্বালানো গেল না। বাইরে থেকে আসা মরা চাঁদের আলোয় বিক্রমজিৎ দেখলেন একটা পুরুষালী প্রতিবিম্ব পড়েছে বেলোয়ারি আয়নার কাছে। খুঁটিয়ে দেখে বাক রুদ্ধ হয়ে গেলেন। অস্ফুটে বলে উঠলেন, এ কি? এ যে অভিরাজ বাবুর ছায়া। আজ দুপুরে পারিবারিক ফটো অ্যালবামে ঠিক একই রকম পোশাক পরা ছবি দেখেছি। হয়তো রক্তাক্ত চেহারাটা এবার একটু একটু করে স্পষ্ট হয়ে ফুটে উঠছে। হঠাৎ মনে হলো আয়নার ভিতর থেকে দুটো রক্ত মাখা হাত নিয়ে অভিরাজ তার গলা টিপতে এগিয়ে আসছে। বিক্রমজিৎ এবার প্রচন্ড ভয় পেয়ে গেলেন, কিন্তু দরজা বন্ধ, তাই পালাবার উপায় নেই। এমন সময় দরজাটা আপনা থেকেই ক্যাঁচ কোঁচ শব্দ করে খুলে গেল। আরো একটা অস্পষ্ট নারী মূর্তি প্রবেশ করল ঘরের ভিতরে। সঙ্গে সঙ্গে দরজাটা আবার সপাটে বন্ধ হয়ে গেল। বিক্রমজিৎ কুলকুল করে ঘামছিলেন। ওই নারী মূর্তি আয়নার কাছে গিয়ে মিলিয়ে গেল। বিক্রমজিৎ একটা বিশ্রী কর্কশ চিৎকার শুনতে পেলেন। চিৎকারটা ঘরের ভিতরেই হয়েছে। কান পেতে শুনে বুঝলেন আওয়াজটা আয়নার ভিতরে হচ্ছে। এ যে অবিশ্বাস্য, অকল্পনীয়। বিক্রমজিৎ নিজেকে আঘাত করে দেখে নিলেন সজাগ আছেন কিনা। পরখ করে জেগে আছেন দেখে শিউরে উঠলেন। অবিশ্বাস্য মনে হলো সত্যি সত্যি জীবনে এই প্রথমবার তিনি অশরীরীর উপস্থিতি অনুভব করেছেন। ভাবতেই তার শির দাঁড়াবে ঠান্ডা হিমেল স্রোত নেমে গেল। মনে মনে ভাবলেন, গ্রামবাসীরা তাহলে কেউ মিথ্যে বলেনি। আত্মার অস্তিত্ব আছে এবং নিজেদের অস্তিত্ব বোঝাতে তারা কখনো মানুষের ক্ষতি করে, কখনো তাকে দেখা দেয়, কোনো বার্তা দিতে আসে। বিক্রমজিতের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মৃত্যুর পরেও মানুষের আত্মা এভাবে ফিরে আসতে পারে তাহা বিজ্ঞান মানে না। অথচ সমস্ত যুক্তি তর্কর উপরে গিয়ে বিজ্ঞানকেও অনেক সময় হার মানতে হয়। বিক্রমজিৎ এই মুহূর্তে জমিদার বাড়িতে দাঁড়িয়ে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তিনি গভীর ভাবনায় ডুবে গেছিলেন। আচমকা বাড়ির পিছন দিক থেকে একটা জোর আর্তনাদ শুনে জানলার কাছে ছুটে গেলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। অথচ আয়নার দিকে তাকিয়ে দেখলেন সেখানেও কেউ নেই। অথচ বাইরে তখনও চিৎকার হয়ে চলেছে এবং চিৎকারটা অদ্ভুতভাবে আয়নার পিছনের দেওয়ালে ধাক্কা খেয়ে গোটা ঘরময় ছড়িয়ে পড়ছে। অর্থাৎ ঠিক এই ঘরের পিছনেই অস্বাভাবিক কিছু একটা আছে।
তার গায়ে কাঁটা দিল। তবু সত্য প্রমাণের জন্য পিছনের বাগানে দৌড়ে গেলেন। শব্দটা একটা পরিত্যক্ত কুয়োর ভিতর থেকে আসছে, যেটা ঘরের ঠিক পিছন দিকে অবস্থিত। সকালে বাড়ি ঘুরে দেখবার সময় বাগানে এসেছিলেন, কিন্তু তখন এমনভাবে লতা পাতায় ঢাকা ছিল যে তার চোখেই পড়েনি। অথচ রাতের অন্ধকারে সব সরে গিয়ে কুয়োটা স্পষ্ট দেখা যাচ্ছে। কি অবাক কাণ্ড! বিক্রমজিৎ কুয়োটার দিকে ভয়ে বিস্ময়ে নির্বাক হয়ে তাকিয়েছিল। মাত্র কয়েক সেকেন্ড, ব্যাস। তারপর আবার একটা আর্তনাদ শুনে তার হুঁশ ফিরে এলো। কুয়োর ভিতরে কি আছে তা দেখার জন্য সভয়ে মাথা ঝুঁকিয়ে সেদিকে তাকাতেই মাথা ঘুরে গেল। দেখল কুয়োর ভেতর থেকে একটা বীভৎস বিকৃত নারী মূর্তি উঠে আসছে। থুতনির নিচ থেকে গলার যে অংশটুকু চোখে পড়ল, সেখানকার হাড়গুলোকে কেউ গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিয়েছে। নিজেকে হাজার আঘাত করেও কেউ কখনো ওভাবে হাড় ভাঙতে পারে না। ফলে হাড় ভাঙা গলার উপর মুখ আর মাথা শিথিল হয়ে ঝুলছে। দুই হাতে ভর দিয়ে পরিত্যক্ত শুকনো কুয়োর নিচ থেকে উপরে উঠে আসছে। উঠে এসে আবার নিজেরই এক হাত দিয়ে চুলের মুঠি ধরে নিজের মুন্ডুটাকে সোজা করার চেষ্টা করছে। সে অতি অতি ভয়ানক দৃশ্য। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সেদিকে। যেহেতু গলার কাছে কোনো হাড় নেই, তাই মুন্ডুটা আলগা হয়ে খুলে খুলে পড়ে যাচ্ছে। মেয়েটি বারবার মাথাটাকে সোজা করে আবার উঠে আসার চেষ্টা করছে। বিক্রমজিৎ সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভাষা হারিয়ে ফেলেছিল। ঢোক গিলে কোনো মতে বলল, কে আপনি? এখানে এই কুয়োর মধ্যে এলেন কি করে? আপনি আপনি কুয়োর মধ্যে পড়ে গেলেন কি করে? কোনো উত্তর এলো না। বিক্রমজিতের চোখের সামনে মেয়েটি হঠাৎ কুয়োর অন্ধকারে মিলিয়ে গেল। নিমেষে আশেপাশের পরিবেশ বদলে গেল। সবকিছু স্বাভাবিক হয়ে গেল আবার আগের মতো। বিক্রমজিৎ পুরোপুরি থ বনে গেলেন। স্বপ্ন নাকি বাস্তব ভেবে কুলকিনারা করতে পারলেন না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। সে কাউকে ছাড়বে না। তার প্রতিশোধ নেবার পালা এখনো শেষ হয়নি। প্রতিশোধ নিয়ে তবেই সে এখান থেকে যাবে। কেউ তাকে আটকাতে পারবে না। মৃত্যুর পর এখন সে আর নশ্বর দেহে পৃথিবীতে নেই। যেখানে তাকে চলে যেতে হয়েছে সেখানে পার্থিব কোনো আইন কানুন কাজ করে না। জানতে চাও সেই করুণ ইতিহাস? তবে তোমার ঘরের আয়নায় দেখো, তাহলে সব জানতে পারবে। বিক্রমজিৎ হন্তদন্ত হয়ে নিজের ঘরের দিকে ছুটে গেল। গোটা বাড়ি ঘুমিয়ে আছে, কেউ কিছু টের পায়নি তখনও। বিক্রমজিৎ ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আয়নায় কিছু মানুষের প্রতিবিম্ব ফুটে উঠেছে। তাদের কাউকে তিনি চেনেন না। দেখলেন মাথায় টোকা পড়া দুজন মাঝবয়সী চাষাভুষো মানুষ ক্ষেত থেকে উঠে এসে বুক চাপড়ে কাঁদছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে তারা স্বামী স্ত্রী। জমিদার বাবুর বড় ছেলে অভিরাজ ওদের হাতে টাকা দিয়ে কি যেন বোঝাবার চেষ্টা করছে, কিন্তু ওরা যেন আরো জোরে বিলাপ করতে লাগলো।
অভিরাজ হুমকি দিয়ে বলছে, এই যা হবার হয়ে গেছে, টাকা দিচ্ছি, চুপ করে যা, নইলে তোদেরও এই অবস্থা করব, ওই রকম হবে, আমি বলে দিলাম। হ্যাঁ। হঠাৎ দৃশ্য বদলে আয়নায় স্বামী স্ত্রীর প্রতিবিম্ব সরে গিয়ে এক নবদম্পতির অবয়ব ফুটে উঠল। দুজনেরই কাঁচা বয়স, নাম সুধাম ও কমলা। ওরা চাষি পরিবারের সন্তান, মাত্র 1 মাস হলো বিয়ে হয়েছে ওদের। গাঁয়ের বধূ হলেও কমলা বা কমলি ছিল সুন্দরী অপরূপা। সে অবিলম্বে জমিদারের জ্যেষ্ঠ পুত্র অভিরাজের কুনজরে পড়ে গেল। অভিরাজ স্বভাবতই বউটিকে ভোগ করতে চাইত, কিন্তু কমলি তেমন মেয়ে ছিল না। সে তার স্বামী সুধানকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। অনেকেরই নজর ছিল কমলির ওপর, তবে তারা কিছু করার সুযোগ বা সাহস পেত না। সুধাম কমলিকে খারাপ লোকেদের খারাপ নজর থেকে বাঁচিয়ে সবসময় আগলে রাখার চেষ্টা করত। ওদিকে অভিরাজ সুধামকে তোয়াক্কা করত না, অথচ কিছুতেই সুধামের সাথে পেরে উঠছিল না। তাই সুধামের কুটিরের ওপর 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা করল অভিরাজ। কিন্তু কমলিকে কিছুতেই বাগে আনা গেল না। শেষে একদিন রাতে একটা মোক্ষম সুযোগ পেয়ে গেল অভিরাজ। স্বামী স্ত্রী অন্তরঙ্গ হয়ে শুয়েছিল। দুজনের ঘনিষ্ঠতার মুহূর্তে কমলিকে অনাবৃত অবস্থায় দেখে ফেলে। তাদের শোবার ঘরটা ছিল কাঁচা মুলি বাঁশের বেড়ার তৈরি। একদিকে একটু বেশি ফাঁক ফোকর ছিল, তাই দৃশ্যটা দেখতে খুব একটা অসুবিধা হলো না। অভিরাজের কাছে একটি ওল্ড মডেলের বিদেশি দামি ক্যামেরা ছিল। ঘনিষ্ঠতার মুহূর্তকে ক্যাপচার করে কমলার অনাবৃত শরীরে ছবি তুলে তাকে কলঙ্কিত করাই ছিল অভিরাজের প্রধান উদ্দেশ্য। ছবি তোলার সময় জোরালো আলো ঝলসে ওঠে। সেই আলোর ঝলকানিতে সুধাম আর কমলির ঘোর কেটে যায়। অভিরাজ খ্যাক খ্যাক করে বিশ্রী হাসি হাসতে থাকে। তারপর ক্যামেরাটা গলায় ঝুলিয়ে কটাক্ষপাত করে বলে, কালই এই ছবি ওয়াশ করে গ্রামবাসীদের দেখিয়ে দেব। দেখিয়ে এবার সকলের সামনে তোদের কত মান ইজ্জত থাকে। শোন কমলি, ছবিটা এমন ভাবে তুলেছি যাতে মনে হয় সুধাম নয়, কোনো পর পুরুষের সাথে তুই শুয়ে আছিস। সুধামের মুখটা দেখাই যাচ্ছে না। তাছাড়া আমার ক্যামেরাটা পুরনো হলেও শহরের স্টুডিওকে টাকা দিলেই আমার ইচ্ছে মতো ছবিটাকে তৈরি করে দেবে। সুধামের চেহারা পাল্টে দেওয়া অসম্ভব কিছু নয়, বুঝলি? গরিব চাষি সুধাম আর কমলি দুজনেই অনেক কাকুতি মিনতি করে, অভিরাজের হাতে পায়ে ধরে, কিন্তু অভিরাজ তার সিদ্ধান্তে অটল থাকে। অভিরাজ ব্ল্যাকমেল করে সুধামের স্ত্রীকে ভোগ করতে চাইল। সে বলল, আমি 48 ঘন্টা সময় দিলাম। এই সময়ের মধ্যে আমার কাছে তোর স্ত্রী কমলিকে পাঠিয়ে দিলে তোদের আর কোনো ক্ষতি করব না। যেমন আছিস তেমনই থাকবি। আমি শুধু কমলিকে একটু সোহাগ করে ছেড়ে দেব। রাজি আছিস কিনা বল? আমার কথা না শুনলে তোদের এই সমাজে টিকে থাকাটাই মুশকিল হয়ে যাবে। এই ছবি আমি ফাঁস করে দেব। কাগজের অফিসেও আমার জানাশোনা আছে, সুতরাং খবরের কাগজে ছাপিয়ে দেওয়াটা এখনো ব্যাপারই না। সমাজ তোদের কিছুতেই মেনে নেবে না, তোরা সমাজচ্যুত হবি। চলি এখন, ভেবে দেখ। এই বলে অভিরাজ সেখান থেকে চলে যায়। সুধাম আর কমলি তবু দাঁতে দাঁত চেপে পড়ে থাকে, কাউকে কিছু জানায় না। কমলি ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। সুধাম দৃঢ় কণ্ঠে বলে, আমরা গরিব হতে পারি, কিন্তু ওর চোখ রাগানিতে ভয় পেয়ে ওর মতো একটা চরিত্রহীনের হাতে কখনো নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে তুলে দিতে পারবো না। তুই কাঁদিস না কমলি, কোনো ভয় নেই তোর, আমি আসি। তুই কাঁদিস নে, তুই কাঁদিস নে। ওদিকে 48 ঘন্টা পার হতে খুব বেশি দেরি লাগলো না। অন্য কোনো উপায় না দেখে ওরা গ্রাম ছেড়ে পালিয়ে যাবার সিদ্ধান্ত নিল। কিন্তু বিধি বাম হলে যা হয়, রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার সময় ওরা ধরা পড়ে গেল অভিরাজের হাতে। সে জানত ওরা পালাবার চেষ্টা করবে, তাই লোক লাগিয়ে রেখেছিল। সুধামকে গাছের সাথে বেঁধে কমলির চোখের সামনে পিটিয়ে হত্যা করা হয়। আমার
তারপর নেশাগ্রস্ত অবস্থায় ওকে টানতে টানতে নিজের গোপন ডেরায় তুলে এনে সারা রাত নির্মমভাবে শারীরিক নির্যাতন করে, কমলির সম্মান নষ্ট করে। সুদামের দেহটা গভীর জঙ্গলে ফেলে রাখে, সেটা শেয়াল কুকুরের খাদ্যে পরিণত হয়। কিন্তু সুন্দরী কমলির গলা দড়ি দিয়ে বেঁধে গাছের ডালে ফাঁসিতে ঝুলিয়ে দিতে উদ্যত হয়। অথচ তখনও কমলির শরীরে প্রাণ অবশিষ্ট ছিল। ফাঁসিতে ঝোলানোর সময় কমলি বাধা দেবার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু মুগুর দিয়ে পিটিয়ে ওর গলা আর ঘাড়ের হাড় ভেঙে দেয় অভিরাজ। হাড়গুলো ভেঙে একদিকে ঝুলে থাকে। কমলি মৃত্যুবরণ করে। এই কাজে অভিরাজের সঙ্গে তার কিছু চেলাচামুন্ডার সহযোগিতা করেছিল এবং পরে তাদের দলের একজন প্রত্যক্ষদর্শী প্রবল অনুশোচনায় জমিদার বাবুকে সব বলে দেয় এবং অভিরাজের হাতে মৃত্যুবরণ করে। জমিদার অনিরুদ্ধ ছেলের সমস্ত কুকীর্তির কথা জেনেও মান সম্মানের খাতিরে প্রচুর পয়সা খরচ করে ঘটনাটা ধামা চাপা দিয়েছিলেন। কমলির দেহটাকে জমিদার বাড়ির বাগানে পরিত্যক্ত কুয়োয় ফেলে মাটি খুঁড়ে পুঁতে দেওয়ার ব্যবস্থা হয়। সুদামের মা বাবার মুখ টাকা দিয়ে বন্ধ করতে চেয়েছিল অভিরাজ, কিন্তু তারা টাকা নিতে রাজি হয়নি। বুক চাপড়ে কেঁদে অভিশাপ দিয়েছিল ওকে। প্রাণের হুমকি দিয়ে অভিরাজ ওদের চুপ করিয়ে রাখে। জয়রাজবাবু ব্যবসার কাজে কয়েকদিনের জন্য ভিন রাজ্যে গিয়েছিলেন। সেই সুযোগে অভিরাজ ঘটনাটা ঘটায়। তিনি এসব ঘুণাক্ষরেও টের পাননি। গ্রামে রটিয়ে দেওয়া হলো সুদাম জমিদার বাড়িতে চুরি চামারি করে নিজের বাবা মাকে ফেলে রেখে কমলিকে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু কালের নিয়মে সুদাম ও কমলির অতৃপ্ত আত্মা জেগে ওঠে। তারা এক এক করে অভিরাজের সব চেলাদের সর্বাঙ্গে আগুনের ছ্যাঁকা দিয়ে মুন্ডচ্ছেদ করে হত্যা করতে থাকে। তাদের সবার দগ্ধ ধড় মিলেছিল অভিরাজের গোপন আস্তানায়। কাটা মুন্ডুগুলো আস্তানার বাইরে গ্রামের পথে এধার ওধার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। গ্রামবাসীরা তখন আসল ঘটনা জানত না। আর এরপর অতৃপ্ত আত্মারা অভিরাজের সারা গায়ে বিষাক্ত হুল ফুটিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যায় এবং শেষে শিরচ্ছেদ করে তাকে হত্যা করে। সব দেখে স্তব্ধ হয়ে গেলেন বিক্রমজিৎ। আয়নার ভিতর থেকে নারী পুরুষের অতিলৌকিক স্বর ভেসে এলো। একসাথে বলে উঠল, জমিদার অনিরুদ্ধকে কেউ বাঁচাতে পারবে না। অভিরাজ এত বড় অপরাধ করা সত্ত্বেও তিনি তার ছেলেকে শাস্তি দিলেন না। টাকা পয়সা দিয়ে আমাদের নামে মিথ্যা রটিয়ে দিলেন। আমাদের আত্মা জমিদারকে মেরে তবেই মুক্তি পাবে। বিক্রমজিৎ বিপদ বুঝে জয়রাজকে নিয়ে জমিদার অনিরুদ্ধকে বাঁচাতে ছুটে গেল। সব ঘটনা জানিয়ে বললেন, জমিদার বাবু যে অন্যায় করেছেন তাতে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, তবে কোনো অশরীরীর হাতে নয়। আইন আদালতের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু বিক্রমজিতের কথা শেষ হবার আগেই দুটো দীর্ঘকায় ছায়ামূর্তি এসে জমিদার অনিরুদ্ধর ঘরের দুয়ারে দাঁড়ালো। কাউকে কিছুই করতে হলো না। বিক্রমজিৎ, জয়রাজ দুজনেই বাকরুদ্ধ হয়ে দেখলেন জমিদার অনিরুদ্ধর দেহটা সিলিং ফ্যান থেকে ঝুলছে। অভিরাজের মৃত্যু যে অশরীরীর হাতে হয়েছে তিনি তা ভাবতেও পারেননি। ভূত প্রেতে তিনি বিশ্বাস করতেন না। চেলা চামুন্ডাদের কথা গোপন করে গেছিলেন। শহরে যাদের সাথে তাস জুয়া খেলত তাদের কেউ মেরেছে ভেবেছিলেন। তাই কেবল সেই সত্য উদ্ঘাটন করে দোষীকে শাস্তি দেবার জন্য পুলিশের কথায় বিক্রমজিৎকে নিযুক্ত করেছিলেন। জয়রাজ নিজের বাপদাদার কৃতকর্মের জন্য বিনীত সুরে ক্ষমা চাইলেন, হাত জোর করলেন। কমলি আর সুদামের আত্মা ধীরে ধীরে অন্ধকার আকাশে মিলিয়ে গেল।
বিক্রমজিৎ হতবাক হয়ে তাকিয়ে রইলেন। এই প্রথম কোনো কেস তিনি নিজে সলভ করতে পারলেন না, অশরীরী এসে তা দেখিয়ে দিয়ে গেল। শুনলেন জমিদার বাড়ির পাতাল কুয়ো। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, জমিদার অনিরুদ্ধবাবুর পরিবারের সদস্য বলতে কে কে ছিলেন? সঠিক উত্তর আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের মধ্যে থেকেই বাছাই করা কিছু নাম আমি আগামী গল্পে ঘোষণা করব। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে থেকে কয়েকটি নাম আমি ঘোষণা করছি। কমেন্ট করেছিলেন হুগলি ধনিয়াখালী থেকে টিঙ্কু চৌধুরী, কল্যাণী গয়েশপুর নদিয়া জেলার থেকে সৌরভ চৌধুরী, বক্রেশ্বর থার্মাল টাউনশিপ বীরভূম থেকে শুভঙ্কর দাস, শ্যামবাজার থেকে মেঘা চন্দ্র, দুর্গাপুর থেকে বিজয়, উত্তর 24 পরগনা জেলার সুন্দরবন থেকে আনারুল, পূর্ব মেদিনীপুর মেছেদা থেকে সাগর, অন্ধ্রপ্রদেশ থেকে জাফর, পূর্ব বর্ধমান থেকে মুন্নারুই দাস, যাদবপুর থেকে ভাস্কর মুখার্জি, উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে সঞ্জিত সরকার, তারকেশ্বর থেকে রূপম জানা, বাউরিয়া বুড়িখালী থেকে তানিয়া হাজরা, হুগলি চন্দননগর থেকে মুনমুন সাঁতরা, বজবজ থেকে প্রতিভা সরকার, খেজুরি থেকে উত্তম গায়েন, পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে সুদীপ গিরি, সুন্দরবন থেকে রনি দাস, রাজস্থান জয়পুর থেকে শিবেন্দ্র পাল, সাগরদ্বীপ থেকে সুদীপ মাইতি, হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে পিয়ালি দাস, পূর্ব বর্ধমান সুলতানপুর থেকে সাজিদ, অম্বিকা কালনা থেকে শম্ভু মণ্ডল, বেলেঘাটা কলকাতা থেকে সৃজিতা ঘোষ, হাওড়া উলুবেড়িয়া থেকে পূর্ণিমা, কিশোরপুর থেকে রূপসা, চাকদহ নদিয়া থেকে বৈশাখী ঘোষ, মুম্বাই থেকে সন্টু মান্না, হায়দ্রাবাদ থেকে বিশ্বজিৎ রায়, গুজরাট থেকে চন্দন দাস, বীরভূম থেকে পিন্টু শেখ, বাঙ্গুর থেকে গোপীনাথ, ঘাটাল থেকে প্রণব শাসমাল, দাসপুর থেকে বাপি কামিল্লা, নবদ্বীপ থেকে অর্পিতা কর্মকার, বাঁকুড়া থেকে রঘুনাথ গোস্বামী, বাওয়ালি দক্ষিণ 24 পরগনা থেকে রোহিত করণ, সরিষা থেকে মহিবুল শেখ, সন্দেশখালী 1 নম্বর কালীনগর থেকে সৌগত বিশ্বাস, তামিলনাড়ু থেকে মানিক সিং, বাংলাদেশ থেকে ঐশী, শান্তিপুর থেকে সৌমি মণ্ডল, শোভাবাজার থেকে গায়ত্রী, জামালপুর ময়মনসিংহ বাংলাদেশ থেকে শেখ ফরিদ আহমদ, কৃষ্ণনগর থেকে রিপন বিশ্বাস এবং বাগুইহাটি থেকে স্বপ্না পাত্র। এছাড়াও অনেকে প্রচুর কমেন্ট করেছেন। সকলের কমেন্ট একসঙ্গে পড়া সম্ভব না হওয়ার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। অনুগ্রহ করে যাদের নাম পড়তে পারলাম না তারা নিরাশ হবেন না। আপনারা আজকের এপিসোডে কমেন্ট করুন, হয়তো আগামী গল্পে আপনার নামটা ঘোষণা করা হতে পারে। এবং আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের পর্ব। দেখা হচ্ছে আবার একটি নতুন রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।